হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব বাংলা আয়োজিত আজকের প্রতিষ্ঠান প্রযোজনা ফারহানা হোসেন। দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি মেহনা চৌধুরী। দর্শক, এই গেল বছর থেকে কিন্তু আমরা একটা সংকটের সময় কাটাচ্ছি, কিন্তু এই অনলাইন জগৎ আমাদের বিকশিত করেছে কারো সহজ এবং দ্রুত। এই অনলাইন জগৎকে কিন্তু কেন্দ্র করে আবার অনেকে গড়ে তুলেছে তাদের প্রফেশন বা ক্যারিয়ার। এই সবকিছু থাকছে আমাদের আজকের আলোচনায় আমাদের বিশেষ অতিথি। এবং আজকের আলোচনায় আমাদের বিশেষ অতিথি সবারই পরিচিত মুখ। হি ইজ নান আদার দ্যান মিস মারিয়া মিত্তিক, ওনার অফ গ্লো বাই মারিয়া মিত্তিক, ইনফ্লুয়েন্সার অ্যান্ড মেকআপ আর্টিস্ট। আর সবচেয়ে বড় পরিচয়, তিনি একটি সন্তানের মা। আপু, আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এবং আমাদের অনুষ্ঠানের প্রোগ্রামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে মেহনাজ ইনভাইট করার জন্য আজকে প্রোগ্রামটাতে। আসলে সমসাময়িক সিচুয়েশনে আজকে এই ধরনের প্রোগ্রামগুলো খুবই দরকার, কারণ আমরা সবাই আসলে একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে যাচ্ছি। একটা মানে আমরা আসলে হয়তোবা ছোটবেলা থেকেই কখনো চিন্তা করি নাই যে আমরা এরকম একটা সিচুয়েশন দিয়ে যাব। তো সবাই সবাইকে হেল্প করলে, সাপোর্ট করলে আমাদের জন্য এই পথটা অনেক ইজি হয়ে যাবে। আমরা সবাই এটা আশা করছি। আপু, এটা ফর্মালি শুরু করি। আপু, এই যে আমাদের গত বছর থেকে এই লকডাউন, আবার ওপেন হচ্ছে, আবার লকডাউন, তো এই টাইমটাকে কিভাবে ম্যানেজ করছেন বা কি কি ইউজ করছেন? অ্যাকচুয়ালি গত বছর থেকে আসলে লকডাউনের প্রপার ফিলটা আমরা পেয়েছি। এর আগে তো মানে আমরা এবারের মানে থেকে কিন্তু গত বছর লকডাউনটা অনেক স্ট্রিক্ট ছিল, এবং আমরা আসলে লকডাউনের শব্দটার সাথে পরিচিত হয়েছি আমরা গত বছর। এর আগে কিন্তু আমরা লকডাউন শব্দটাই জানতাম না। সো গত বছরটা আমার জন্য আরো বেশি আসলে ফ্রাস্ট্রেটিং ছিল, কারণ আমি জাস্ট আমার একটা সেলুন ওপেন করেছিলাম, যেটা ফিজিক্যাল স্টোর। এর আগে আমার যেটা ছিল ফ্রিল্যান্সিং ছিল, বা আমার বাসায় হোম সার্ভিস নিতে আসতো। বাট এরপর আমি জাস্ট যখনই একটা কমার্শিয়াল প্লেসে আমার বিজনেসটা স্টার্ট করি, তখনই হলো আমার এই প্যান্ডেমিক স্টার্ট হয়ে যায়, এবং ফর অলমোস্ট 6 to 7 মান্থের মতো আমার আমার পার্লারটা ক্লোজ ছিল। তো এই টাইমটা আসলে আমার জন্য অনেক ক্রিটিক্যাল ছিল। বাট যেটা বলবো, আসলে আমাদেরকে আল্লাহ তাআলা এরকম সিচুয়েশনই দেয় যেখানে আমরা মানুষরা সেটাকে কোপ আপ করতে পারি। তো আল্লাহ সবসময় একটা বিপদের সাথে একটা সলিউশনও দিয়ে দেয়। সো আমারও সেটাও মনে হয়েছে লাস্ট টাইম যখন এরকম লকডাউন হয়েছিল, আমরা সবাই মিলে এই অনলাইন বিজনেসটাকে বা অনলাইন এই প্ল্যাটফর্মটাকে অনেক ভালোভাবে এটাকে ইউটিলাইজ করতে পেরেছি, এবং কিভাবে নতুন নতুন ভাবে সেটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মার্কেটিং বা প্রমোশনের জন্য ইউজ করা যায়। আমরা ওই সোর্সেস গুলা কিন্তু লাস্ট 1 ইয়ার ধরে কিন্তু আরো বেশি ওইটার স্কোপ গুলো বের করেছি। সো আমার মনে হয় আমাদেরকে লকডাউন অনেক কিছু নতুন শিখিয়েছে, যেটা আমরা আগে হয়তো বা গত 20 বছর বা 30 বছর আমরা দেখিনি। এবং আরেকটা জিনিস সবচেয়ে বেটার, যেটা এই যে এখন আমরা যেটা করছি যে অনলাইনে অনুষ্ঠান করা বা আমরা একজন আরেকজনের প্রতি জানাটা, এটা কিন্তু লকডাউন থেকেই শুরু হয়, এই যে আমাদের অনলাইন প্রোগ্রাম গুলা। এর আগে কিন্তু এরকম হয়নি। ইভেন আমি লাস্ট ইয়ার আমি অলমোস্ট 6-7টা প্রোগ্রাম এরকম অ্যাটেন্ড করেছি, এবং তখন আমার মনে হয়েছে যে না, আসলেই আমরা পুরা সমাজের যত মানুষটা, এটা খুবই ছোট একটা সার্কেলের মধ্যে আমরা আছি, মানে সবাই একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং তখন আমরা সব পার্লারের ওনাররা এরকম জুম মিটিং করে অনেক কিছু করে আমরা ওয়ে বের করতাম যে হাউ উই ক্যান সার্ভাইভ দিস ইন্ডাস্ট্রি। সো এটা আসলে আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। সিচুয়েশনটা আমরা ফেস করলে বুঝতে পারি যে জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবো। তো স্টার্টিং আমরা সবাই ভয় পেয়েছিলাম যে কি করবো কি করবো। আর আমি এখানে বলছি যে অনলাইনটা আসলে অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য, যাতে টুথব্রাশ থাকলেও আমরা কিন্তু অনলাইনে এখন পুরো অর্ডার করে দিতে পারি, তো বসে থাকতে হয় না। বাট আপু, সবকিছুর একটা ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাডভান্টেজ থাকে। তো অনলাইনে কিন্তু সেরকম একটা ইতিবাচক ভাবে এটা আমরা খুবই ভালোভাবে নিচ্ছি, আবার একটা নেতিবাচক সাইড আছে। ওই ক্ষেত্রটাকে আপনি কিভাবে দেখেন? নেতিবাচক আসলে খুব একটা যে বলবো অনলাইনের দোষ, সেটা তো না। আমরা আমরা মানুষরাই আসলে প্রত্যেকটা জায়গায় একটা পজিটিভ জিনিস হতে থাকে, সেখান থেকে একটা নেগেটিভ কিছু বের করে এনে ফেলি।
তো এটা আসলে আমাদের নিজস্ব পার্সোনালিটি বা আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে। আমরা যদি চাই ওটাকে ভালোভাবে পজিটিভ ওয়েতে ইউটিলাইজ করতে, তাহলে আমরা পুরো ব্যাপারটাকে ইউটিলাইজ করতে পারি। বাট কিছু কিছু জায়গায় থাকে না, যে যে তুমি যেটা বললা যে নেতিবাচক দিক আসলে বের হয়েই আসে, আমাদের নিজেদের বিহেভিয়ারের কারণেই কিন্তু সেটা আসে। তো নেতিবাচক বলতে আমার যেটা মনে হয়েছে যে অনলাইনে তো আমরা বিজনেস স্টার্ট করতে পেরেছি, বাট প্রবলেম যেটা হয়ে গেছে আমাদের যারা অনেকে যাদের মাথায় হচ্ছে একটু কুচিন্তা ঘুরে বা চিন্তা করে যে কিভাবে মানুষকে একটু ঠকানো যাবে, এরকম কিছু একটা চক্র ক্রিয়েট হয়ে গেছে, যারা হচ্ছে এই অনলাইনের মাধ্যমে অনেক মানুষকে ঠকাচ্ছে। হয়তোবা যে পরিমাণ প্রোডাক্ট আমরা অনলাইনে দেখে একটা ট্রাস্ট গেইন করে আমরা অর্ডার করছি সেটা পাচ্ছি না, এরকম কিছু কিছু চক্র ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করব, আমাদেরকে তো আসলে সবকিছু মেনটেন করেই চলতে হবে। বাট যত বেশি বিপদ আসতেছে আমরা কিন্তু সাবধান হয়ে যাচ্ছি যে না, এখন আগের থেকেও মানুষজন রিভিউ দেখে, একটা পেজ জাস্ট নতুন হলেই মানুষ সেখান থেকে কেনাকাটা করে না, রিভিউ দেখে এবং তাদের আশেপাশের সার্কামস্টেন্সেস, তাদের প্লেস সবকিছু দেখেই কিন্তু তারা কেনাকাটা করে। সো নেতিবাচক দিক আছে, বাট সেটাকে আমরা ওভারকাম করতে পারছি। অনলাইন দুটো সাইডে কাজ করছে। তো আমি স্টার্টিং থেকে জানতে চাই যে কোনটা আপনি আগে স্টার্ট করেছেন, যে আপনার মেকআপ স্টুডিও নাকি আপনার অনলাইনে কাজ করা। আমি জানি আপনি অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছেন, তো কোনটা আপনার স্টার্টিং ছিল এবং কোনটা আপনি বেশি এনজয় করছেন? আমি আসলে 2015 থেকে আমি স্টার্ট করেছি। আমার বিজনেসটাও ফার্স্ট অনলাইন দিয়েই শুরু, অফলাইন দিয়ে না, অনলাইন দিয়েই শুরু। আমার ফার্স্ট বিজনেস যেটা ছিল এটা হচ্ছে একটা অনলাইন ক্লদিং পেজ ছিল। আমি জাস্ট খুব শখে আমার ফ্রেন্ডদের সাথে মিলে একটা ক্লদিং পেজ স্টার্ট করি, এবং আল্লাহর রহমতে ওই বিজনেসটা আজকে একটা বনানীর মতো জায়গায়, একটা স্ট্যাবলিশ জায়গায় তার একটা অনেক বড় একটা শোরুম আছে। এবং মানে বাংলাদেশে এখন ওয়েডিং ইন্ডাস্ট্রি বলো বা হচ্ছে হলো ক্লদিং ইন্ডাস্ট্রিতে মানে ওয়ান অফ দ্য টপ লেভেলে হচ্ছে হলো ওই ব্র্যান্ডটা আছে, জেকে ফরেন ব্র্যান্ডস। সো এটা আমার শুরুটা আমি আসলে অনলাইন থেকেই করা, এবং আমাদের ফুল মার্কেটিংটাই আসলে ফার্স্ট অনলাইন দিয়েই করা। বাট অনলাইন আর অফলাইনের মধ্যে আমি একটা জিনিস বলবো যে যখন একটা অনলাইন স্টোরের একটা ফিজিক্যাল স্টোর হয়ে যায়, তখন মানুষের সেই ব্র্যান্ডটার প্রতি রেসপেক্ট এবং সেটার প্রতি আস্থাটা অনেক বেশি বেড়ে যায়। সো একটা ফিজিক্যাল স্পেস থাকা অনেক ইম্পর্টেন্ট, একটা বিজনেসের গ্রো আপের জন্য একটা ফিজিক্যাল স্পেস থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি একটা ইন্সপায়ারিং স্টোরি যদি আপনি বলি, আমি যে কনফারেন্সে যেতাম ম্যাক্সিমাম টাইম, কারণ আমার ক্যাম্পাসের অপোজিট সাইডে ছিলাম, ইয়াইবিতে ছিলাম। তো মানে আমার যদি এরকম হতো যে উইন্ডো শপিং করবো বা মন ভালো করতে যাবো, তখন আমি যে কনফারেন্সে যেতাম অ্যাকচুয়ালি। ওখানে গেলে আমার এতটা, আমি হচ্ছে গিয়ে প্রেম মতো একটা আমার অনলাইন একটা ছোট পেজ আছে ড্রেসের, তো ওখানে গেলে আমার খুব ইন্সপায়ার লাগতো যে কোনো একদিন আমার এরকম একটা শোরুম হবে, আমিও একটা ব্র্যান্ডের মধ্যে কাজ করবো। তো এটা আসলে খুব ইন্সপায়ারিং সবার জন্য। আপু একটা যেটা বলছিলাম যে অনলাইনে তো অনেকে এখন কাজ করছে, আপনারা অলরেডি একটা স্টেজ পারবে, একটা টপ টপ লেভেলে চলে গেছে। তো এই পর্যন্ত আসা কিন্তু অবশ্যই হচ্ছে এখনের মতো তো তখন আর এত ইজি ছিল না, অফকোর্স কোনো না কোনো অবস্টাকেলস ছিল। তো সেগুলোতে দেখে মেনশন করুন। অবশ্যই অবস্টাকলসও ছিল, এবং কিছু আমরা কিছু সুবিধাও পেয়েছি। অবস্টাকলস বলতে যেটা ছিল যে আগের মতো আমরা যখন আমরা স্টার্ট করেছি বিজনেস, ওই টাইমে কিন্তু আমাদের এরকম ছিল না যে অনেক বেশি লাইভ হচ্ছে, অনেক বেশি বুস্ট হচ্ছে। আমরা জাস্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম লাইক আওয়ার ফেসবুক প্রোফাইল, এরকম জাস্ট একটা ওপেন করে রাখতাম। সেখান থেকে ক্লায়েন্টরা দেখতো, ড্রেস দেখতো, সেখান থেকে চুজ করতো, এবং তখন ক্লায়েন্টদের কাছে চয়েসও অনেক কম ছিল। তো একটা পজিটিভ দিক ছিল যে আমরা হচ্ছে হলো যখন স্টার্ট করেছি তখন কিন্তু এত কম্পিটিশন ছিল না অনলাইনে, মানুষজন এত বেশি এখানে আসতো না। সো দেখা গেছে যে আমাদের জন্য আমাদের ক্লায়েন্ট রেঞ্জটা পাওয়া অনেক ইজি হয়েছে। আর একটা অসুবিধা ছিল, সেটা তো অবশ্যই যেটা বললাম যে এখনকার মতো এত লাইভ, এত বুস্টিং, এত ডিজিটাল মার্কেটিং এত কিছু ছিল না। আমরা আমাদের মতো করি, এবং আমার মনে আছে আমি যখন লাইভ করা স্টার্ট করি তখন বাংলাদেশে খুব কম মানুষই লাইভ করে। সো এই জিনিসটা তখন আমাদের জন্য অনেক অবস্টাকলস মেনটেন করতে হয়েছে। সবাই বলতো আচ্ছা কি লাইভে এসে ড্রেস দেখায়, খুবই ওটা অ্যাবনর্মাল ভাবে একটু দেখতো।
বাট এখন জিনিসটা খুবই নর্মাল হয়ে গেছে, লাইভে এসে সবাই এখন ড্রেস দেখাতে পারছে। সো কিছু জিনিস যখন কখন মানুষ শুরু করে, শুরুতে আসলে তাকে এই যে মানুষের একটা কটু কথা বা তাদের একটা ডিফারেন্ট মেন্টালিটি, এটা যে ফেস করা এবং ওইটা ফেস করে নিজের সিদ্ধান্ততে টিকে থাকাটা আসলে অনেক বড় একটা কনফিডেন্ট লেভেলের ব্যাপার। ওখানে যদি আমি মানুষের কথা চিন্তা করে যদি আমি স্টপ হয়ে যেতাম, তাহলে কিন্তু আজকে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। আসলে কাউকে না কাউকে তো শুরু করতে হবে। আপু আপনি কিন্তু অনলাইন পেজের কথা যেটা আমরা বলছিলাম, 2-3 বছর আগেও কিন্তু আমাদের অনলাইনে আসলে এত পেজ ছিল না। আর এখন যখন একটা জিনিস আমি খুঁজবো বাট ওটার জন্য আমার দেখা যাবে হাজার খানেক। তো যার জন্য কিন্তু এখন ফেসবুক রিচ কমে যাচ্ছে, বুস্টিং এর একটা মানে প্রমোশনাল কস্ট ইনভেস্টর মানে নিউ কামার হিসেবে সবার এতটা থাকে। তো এত পেজে হচ্ছে, তো এইটার ব্যাপারে আপনি কি বলবেন বা নিউ কামারদের ব্যাপারে আপনি নিউ কামারদের ব্যাপারে আমি যেটা বলবো, অবশ্যই সবাই চায় একটা টাইমে কিন্তু গ্রো করতে। তো এখন যারা নতুন পেজ খুলতেছে তারাও চিন্তা করতেছে যে আমার ইনভেস্টমেন্ট আছে, আমার হয়তো বা একটু সোর্স আছে, আমি কেন না একটা অনলাইন বিজনেস স্টার্ট করি। বাট আমি যেটা বলবো নিউ কামারদের ক্ষেত্রে, অ্যাটলিস্ট ইউ হ্যাভ আ মানে আইডিয়া অফ ডুইং সামথিং। মানে তুমি যদি ড্রেসের বিজনেস স্টার্ট করো, তোমার ড্রেসের প্যাটার্ন বা এখন আসলে সাময়িক কি টাইপের ড্রেস চলতেছে, বা একটা ড্রেস যেটা খুব বেশি ডাল ভাত হয়ে গেছে, মানে সবাই ওটা সেল করতেছে, এরকম না, কিছু ইউনিক কিছু করা যেটাতে মানুষজন সত্যিকারে আকৃষ্ট হবে। এই কিছু কনসেপ্ট গুলো নিয়ে আসলে বিজনেসটা শুরু করা উচিত, না হলে খুব একটা বেশি দিন টিকে থাকা যায় না মার্কেটে। বিজনেস শুরু হয় বাট ওটাকে সাস্টেইন করাটা একটু টাফ হয়ে যায়। সো আমি যেটা বলবো যে কোনো কিছু করলে ডু সামথিং ডিফারেন্ট, যেটা আই মিন তোমার ক্যাপাবিলিটির মধ্যেও আছে, তুমি সেটা সম্পর্কে আইডিয়াও রাখো। এবং আমি বলবো যে আইডিয়াটা রাখার চেষ্টাও করতে হবে। যেমন আমি যখন মেকআপ ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমার সাথে খুব কম মেকআপ আর্টিস্টই স্টার্ট হয়েছে, যারা হচ্ছে এরকম ফ্রিল্যান্সিং, সরি একটু কল এসেছিল। সো তাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তখন কিন্তু আমরা সবাই কিন্তু ক্লাসেস করে বা এরকম করার কথা চিন্তা করে নাই। বাট আমি যেটা চিন্তা করলাম যে আমি যদি কোনো একটা ব্রাইডের ফেসে হাত দিই, সেটা তার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি তার কাছ থেকে টাকা নিচ্ছি, বাট আমি যদি সামহাও তার ডেটা রুইন করে দিই, সেটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি চলে আসবে। সো আমি যখন এই মেকআপটা স্টার্ট করবো, আমাকে জেনে বুঝে তার কাজটা শুরু করতে হবে। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকেই করে আসে না, যে আচ্ছা ঠিক আছে আমি টুকটাক মেকআপ নিজে নিজে করতে পারি, আমি মেকআপ আর্টিস্টের মতো একটা পেজ খুলে ফেলি। সো কম টাকায় অফার করলে অনেকেই সাজতে চলে আসবে। সো এই জিনিসটা আসলে করা উচিত না। অ্যাটলিস্ট এডুকেশনাল লেভেল হোক বা একটা শেখার লেভেল থেকে একটু জেনে বুঝে বা একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে একটা বিজনেসে বা একটা কাজে ঢোকা উচিত। এটা true, কারণ এখন এত বেশি চ্যালেঞ্জেস আমি বলবো যে অনলাইনে মানে টিকে থাকার জন্য আসলে just একটা শুরু করে দিবি আসলে হয় না। আপু এক্ষেত্রে আমি বলবো যে যেমন আপনারা স্টার্ট করেছিলেন, আমরা কিন্তু আসলে তখন হচ্ছে গিয়ে পুরাপুরি দেখতাম, পুরো লাইফটা দেখতাম কিভাবে কি করতে হবে। এখন যেটা দেখা যাচ্ছে, আমরা দেখি যে জিনিসটা এত সহজলভ্য হয়ে গেছে যে ছোট বাচ্চারাও মানে টিনেজ আমি বলবো না, তার থেকেও ছোটরা আসলে এসে লাইফে একটা মেকআপ ব্লগার হয়ে যাচ্ছে বা একটা ভিডিওতে চলে আসছে লাইফে। তো এটার সময় কিন্তু দেখা যায় যে দুই পক্ষ থেকে একটা নেগেটিভ ফিডব্যাক থাকে, ভিউয়ার্সরাও নেগেটিভ কমেন্ট করছে, দেখা যাবে যে বাচ্চাটাও একটা নেগেটিভ ভাবে রিপ্লাই দিচ্ছে। রিসেন্টলি আমি অনেক গ্রুপে দেখেছি এটা নিয়ে কমপ্লেন। তো এটা আপনি কিভাবে সাপোর্ট করবেন? যেমন আমি একদিকে অ্যাপ্রিশিয়েট করি অফকোর্স যে বাইরের দেশেও তো ছোট বাচ্চারা ব্লগিং করছে, বাট বিহেভিয়ারটা তো অবশ্যই আমাদের মেনটেন করা উচিত, একটা ম্যানার্স বলে একটা কথা আছে। তো এই ব্যাপারে আপনি আম, যেটা বলছিলাম যে আমরা যখন আমি লাস্ট 3 ইয়ার্স আগে আমি হয়তোবা মেকআপের লাইভ করা শুরু করি, অলমোস্ট 3 ইয়ার্স হচ্ছে মেকআপের লাইভ করি আমি। তো এরপর আমি কিছু একদমই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা যারা বাংলাদেশে কাজ করেছে, ইংলট এবং অন্যান্য আরো অনেক মেকআপ ব্র্যান্ড যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এনেছে, সেসব ব্র্যান্ডের লাইভ আমি করতাম। তো প্রথম দিকে যখন আমি খুব বড় একটা প্ল্যাটফর্ম থেকে মেকআপের লাইভ করা শুরু করি, ফার্স্টের দিকে অনেক বেশি নার্ভাসও ছিলাম। আমি এটা না যে আমি নার্ভাস ছিলাম না, কারণ মেকআপের লাইভ করা হচ্ছিল তোমাকে একদম বেয়ার ফেসে একটা স্ক্রিনে আসতে হবে, তোমাকে মানুষজন কিভাবে রিয়াক্ট করতেছে তুমি অরিজিনালি যেমন সেরকমই তোমাকে রিয়াক্ট করতে হবে, এখানে কোনো ফিল্টার নাই বা এখানে এরকম কিছু নাই যে ইউ ক্যান হাইড, সবকিছুই লাইভে হচ্ছে।
সো এই জিনিসটার জন্য অনেক কনফিডেন্ট লেভেল লাগে। সো আমি এটা এখন অনেক অ্যাপ্রিসিয়েট করি যে অনেক মেয়েরাই কিন্তু ওই কনফিডেন্ট লেভেলটাকে গ্যাদার করে ফেলেছে। আগে চিন্তা করতো যে না আমি পারবো না, বাট এখন চিন্তা করে সবাই পারলে আমি কেন পারবো না, এটা কিন্তু চিন্তায় চলে আসছে। সো এইটা একটা খুব গুড ওয়ে যে এখন সবারই একটা কনফিডেন্ট লেভেল গ্রো করতেছে যে তারা নিজেরা যে কিছু করতে পারবে, বা তাদের আহ, তারা যে এতগুলো মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, এরকম একটা ক্যাপাবিলিটি অনেকের মধ্যে ক্রিয়েট হচ্ছে। বাট তুমি যেটা বললা যে হ্যাঁ, আহ, অবশ্যই ক্রিয়েটিভিটি ইজ গুড, বাট একটা ম্যানারিজম অলওয়েজ দরকার। এটার জন্য আসলে আমাদের ফ্যামিলি বা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটা গুড লেভেলের এডুকেশন দরকার। যে আমি একটা মানুষের সাথে যখন আহ, কথা বলবো বা একটা কানেকশন করব, সো আমাকে কিন্তু ওই ওয়েতে বিহেভ করতে হবে যাতে মানুষটা আমার ব্যাকগ্রাউন্ডটাকে ওভাবে জাজ করে। আমি যদি আজকে তোমার সাথে খুব ভালোভাবে ম্যানার্স ওয়েতে কথা বলি, তাহলে কিন্তু তুমি একটা আইডিয়া পাবা যে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি বা আমি কোন ব্যাকগ্রাউন্ড এসেছি বা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি। তো এটা আসলে একটা ফ্যামিলির মানে শেখানোর অনেক ইম্পর্টেন্স আছে। যে আমরা যেসব বাচ্চারা লাইভে আসতেছে বা ছোটরা যারা কাজ করতেছে, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবভিয়াসলি দে ক্যান ওয়ার্ক, বিকজ তারা শুরু করলেই কিন্তু একটা সময় তারা একটা ভালো জায়গায় যেতে পারবে। তো যত আর্লি শুরু করুক, দেয়ার ইজ নো রং উইথ দিস, বাট অ্যাটলিস্ট তাদের ফ্যামিলিকে এটা বলতে হবে যে তুমি যখন লাইভে যাও বা তুমি যখন একজনের সাথে কথা বলো, তোমাকে একজন ব্যাড কমেন্ট করতেই পারে। কারণ এটা আসলে আমরা কেউ ফিল্টার করতে পারবো না যে আমাদের লাইফটা কারা কারা দেখছে। এটা যদি ফিল্টার করা যেত হয়তো আরো অনেক ইজি হতো। যে আমি যখন লাইভে যাই আমি চিন্তা করি যে আমাকে যদি শুধু মেয়েরা দেখতো আমি খুব খুশি হতাম, বাট এটা আমি ফিল্টার করতে পারি না। তো অনেক ছেলেরাও দেখে, অনেক অনেক কমেন্টও করবে। এবং অ্যাজ আ অডিয়েন্স, যেরকম আমরা টিভি দেখি, সো মানুষের জন্য কিন্তু লাইভটা ওরকম একটা টিভি। এখন কিন্তু অনলাইন টিভির মতোই মানুষজন লাইভ দেখে। সো টিভি দেখার সময় আমরা যখন একটা মুভি দেখি, আমরা কিন্তু অনেক রকমের কমেন্ট করি। যদিও ওই মুভি যারা দেখাচ্ছে তাদের পর্যন্ত সেটা পৌঁছায় না, বাট আমরা কিন্তু কমেন্ট করি। ইভেন একটা খারাপ চরিত্র যখন একটা ভিলেন থাকে, আমরা তাকে গালিগালাজও করি। যদিও সে গালিগালাজটা তার পর্যন্ত যায় না, বাট লাইভে যেটা হয়ে যায় সেটা যেহেতু আমরা একদম মানে ডিরেক্ট ইন্টারাকশন, সো দ্যাটস ওয়াই ওরা যখন একটা ব্যাড কমেন্ট করে এটা আমাদের সামনে চলে আসে। তো আমি যেটা বলবো, যখন আমি লাইভ করি তখন আমি হচ্ছে অ্যাজ আ প্রেজেন্টার, সো আই হ্যাভ টু একসেপ্ট অল মাই অডিয়েন্স। সো খারাপ কমেন্ট ভালো কমেন্টই আমাকে একসেপ্ট করতে হবে, বাট এটা ডিপেন্ড করে আমি কিভাবে রিয়াক্ট করি। যেমন আমি লাস্ট 6 ইয়ার্সে আমি কখনোই ব্যাড কমেন্ট গুলাকে প্রায়োরিটিস দিতাম না। প্রায়োরিটিস না দিতে দিতে কিন্তু অনেক ব্যাড কমেন্ট কমে গেছে। কারণ যখন দেখতেছে যে তারা কোনো রেসপন্স পাচ্ছে না, বা আমি তাদেরকে ব্লক করে দিচ্ছি বা ডিলেট করে দিচ্ছি, আস্তে আস্তে তারা কিন্তু আর করছে না। বাট যদি তারা সেটাতে ইম্পর্টেন্স পায়, প্রায়োরিটি পায়, তাহলে সেটা করতে তারা আরো মজা পাবে। এবং সেটা একটা এঙ্গেজমেন্ট চলে আসবে। তো তখন তারা সেটাকে মানে ইউটিলাইজ করবে। এবং আমার মনে হয় এটা কারোই করা উচিত না। এখন অনেকেই দেখি যে ব্যাড কমেন্টটাকে প্রায়োরিটি দেয়, ইউটিলাইজ করে সেখানে আরো একটা ট্রোল করার চেষ্টা করে যাতে তাদের ভিউয়ার্স আরো বাড়ে, গ্র্যাব করে, অ্যাটেনশন গ্র্যাব করে। বাট এটা আসলে শুধু তার জন্য হয়তো একটা সমসাময়িক গুড ভিউ দিচ্ছে, বাট এটা তার সোশ্যাল থিং বা তার যে একটা অ্যাপিয়ারেন্স, তার একটা ইমেজ, সেটার উপরে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। অনেক সময় দেখা যায় যে মানুষের ব্যবহারের জন্য কিন্তু তাকে আরো মানুষ বেশি পছন্দ করে, তার কাজ না মানে হয়তো পা তালে দিচ্ছে না, বা তাকে পার্সোনালি খুব পছন্দ করছে। আপু, আমি আপনাকে যদি পার্সোনালি মানে আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, সবসময় শুনি যে মারিয়া খুব সফট, খুব সোবার, খুবই ভদ্র। ইভেন আমি স্কুল থেকে কিন্তু পাইয়া মারিয়া আমার মনে আছে যে খুবই টপ দুইটা নাম ছিল। আর আমি খুব ফলো করতাম যে ফারিয়া আপু যেভাবে কাজ করছে বা ডিবেট করছে, নাচ করছে, তো আমিও চেষ্টা করতাম যে এক্সট্রা কারিকুলাম, এগুলো ভেরি ইন্সপায়ারিং অ্যাকচুয়ালি। আপনি আমার আরো দুইটা ব্যাচ নিয়েছিলেন আপু। আপনি পার্সোনাল লাইফ এন্ড ওয়ার্কিং লাইফ, মানে আপনি একজন মেয়ে, একজন ওয়াইফ, একজন মা, এই জিনিসগুলো কিভাবে ব্যালেন্স করছেন? আমি পার্সোনাল লাইফ যেটা বলবো যে আমার আসলে আমার কাজের ক্ষেত্রটা শুরুই হয় যখন আমি আমার ফ্যামিলিকে সামলাতে হয়, সেটা থেকেই আমার কাজের ক্ষেত্রটা শুরু হয়। সো আমার জন্য একটু টাফ ছিল, বাট আমি যেটা বললাম যে ডেডিকেশন, আমি অলওয়েজ আমার কাজটাকে মানে বলবো যে 100% ভালোবাসা দিয়েছি। এবং আমার সবগুলো কাজের পাশেও আমি আমার
মানে আমার যে ভালোবাসার কাজটা যেটাতে আমি কখনোই টায়ার্ড হইনি, হয়তোবা আমি অনেক টায়ার্ড, আমার কাজটা শেষ করতে পারতেছি না, তারপরও স্টিল আমি আমার কাজটাকে করে গেছি। সো এটা যেটা হয় যে অনেক মেয়েরাই চিন্তা করে যে আমার ফ্যামিলি আছে, বেবি আছে, বা আমার রান্না বান্না করতে হবে, সবকিছু করে আমি আর টাইম পাবো না। বাট ইটস অ্যাবাউট ইউর ডেডিকেশন। যদি তুমি চাও যে তুমি তোমার কাজটাকে প্রাধান্য দিবা, তুমি সেটাকে ইম্পর্টেন্স দিয়ে সেটাকে মানে কাজটাকে আরো বেশি ভালো করার চেষ্টা করবা, সো তখন কিন্তু সেটা আরো বেটার হবে। তো আমি কখনোই মানে আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে আজকে এই কাজটা আর করবো না, এই জিনিসটা কখনোই আমার মনে আসে নাই। আমি চিন্তা করেছি যে আমার যত কাজই থাকুক না কেন, আমার কাজটা অনেক ইম্পর্টেন্ট, সো এটা আমাকে করে যেতেই হবে। ধন্যবাদ আপু। আপু যেটা বলছিলাম যে যেহেতু আপনাকে দুইটা লাইফে ব্যালেন্স করতে হবে, ওয়ার্কিং লাইফে ব্যালেন্স করতে হচ্ছে, ফ্যামিলি লাইফে ব্যালেন্স করতে হচ্ছে, বেবি ব্যালেন্স করতে হচ্ছে। তো অনেক সময় হয় না যে মেন্টালি আপনি অনেক upset বা একটা ফ্রাস্ট্রেশন থাকে, একটা ব্যাড টাইমস আপ এন্ড ডাউন তো চলে। তো ওইটাতে কিন্তু ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি important। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি আর মেন্টাল সাপোর্ট কিভাবে ব্যালেন্স করতে পেরেছেন বা সেরকম সাপোর্ট পেয়েছেন কিনা সেটা একটু বলবেন। মেন্টাল সাপোর্ট তো অবভিয়াসলি আমার মা, আমার ফ্যামিলি, বাকি সবাই আমাকে খুব মেন্টাল সাপোর্ট দেয়। আমার বোনও আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দেয়। যেমন এই গত বছর যখন প্যান্ডেমিকটা স্টার্ট হলো, যখন আমার পার্লারটা অনেকদিন ক্লোজ ছিল এবং আমার অনেক পরিমাণ রেন্ট জমে গিয়েছিল আমার পার্লারে। সো আই ওয়াজ থিঙ্কিং যে আমি একটা রং টাইমে আমার পার্লারটা ওপেন করেছি, মেবি আমি এটা রান করতে পারবো না, মেবি আই শুড ক্লোজ দিস, আমি আবার বাসায় স্টার্ট করি। তো তখন আমার ফ্যামিলির মানুষরা বলছে যে না, তুমি চেষ্টা করো, যে ইটস জাস্ট আ বিগিনিং, তুমি পারবা। এবং আমি তখন অন্য আরো অনেক ওয়ে বের করি যেভাবে আমি আমার বিজনেসটাকে গ্রো করতে পারি। ইটস নট যে আমি শুধু একটা জায়গায় স্টাক ছিলাম, আমি অনেক দিক থেকে, ইটস নট, আমি আমার মেকআপের ক্লাসেস স্টার্ট করি, তারপর হচ্ছে হলো ওয়ার্কশপ করা স্টার্ট করি, অনেক কিছু শুরু করি যেটা আসলে আমরা উইদাউট এনি সিজনও করতে পারি। যেমন মেকআপ ক্লাস বা মেকআপ করানো, এটার কোনো সিজন নাই, এটা যে কোনো সময় স্টুডেন্টরা শিখতে পারে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে বের করি যেটাতে আমি আমার বিজনেসটাতে মানে করোনার জন্য বা প্যান্ডেমিকের জন্য যাতে স্টাক হয়ে না থাকে, যে কোনো একটা ওয়েতে আমি আমার কাজটাকে কন্টিনিউ করি। এবং আমার পেজটাকেও যাতে আমি কখনো স্টাক রাখি নাই, আমি অলওয়েজ কোনো না কোনো লাইভ করি, যাতে আমার পেজটার এঙ্গেজমেন্টটা অলওয়েজ থাকে। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি অনেককেই সাজেস্ট করেছি, আমাকে অনেক আমার স্টুডেন্টরাই বলেছে আপু করোনার জন্য পেজটা অনেক স্লো হয়ে গেছে, পেজে রিচ আসে না, পেজে লাইক আসে না। আমি তখন বলেছি যে বেশি বেশি করে এঙ্গেজমেন্ট রাখো, পোস্ট দাও, এভরিডে কোনো না কোনো পোস্ট দিবে যাতে তোমার ভিউয়ার্সরা তোমার সাথে কানেক্টেড থাকে। সো এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আপু আপনার প্রসঙ্গে যদি বলি, যেমন লকডাউনে আপনি জানতে ইউটিলাইজ করেছেন মেকআপ বা আদার্স। তো এখন যেমন সবকিছু অনলাইন বেসড, কিছু বাচ্চা থেকেও কিন্তু সবাই অনলাইনে ক্লাস করছে, মানে আমরা যে স্কুল লাইফ কলেজ লাইফ পেয়েছিলাম ওরা কিন্তু এটা থেকে একটু ডিস্ট্যান্স। যারা মানে চাচ্ছে যে তাকে ইউটিলাইজ হোক, বা থাকে না যে বাসায় থাকতে থাকতে অনেকেরই একটা মেন্টাল আপসেটনেস চলে চলে আসে, যেমন জব মার্কেটের অবস্থা হতে পারে। সেক্ষেত্রে অনলাইন থেকে বা এই ডিজিটাল প্ল্যাটফর্মটা থেকে সবাই কিরকম যেতে পারে তাকে ইউটিলাইজ করার জন্য, সেরকম কোনো সাজেশন যদি আপনি। অলরেডি তো বললাম যে ইউটিলাইজেশনের অনেক অনেক ওয়ে আছে। লাইক যেরকম যারা মেকআপ আর্টিস্ট তারা কিন্তু এখন বাসায় বসে যদি ক্লায়েন্ট নাও পায়, তারা বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করছে, তাদের ভিউয়ার্সকে দিয়ে তার প্রোডাক্ট প্রমোশন করছে, এবং যাদের প্রোডাক্ট প্রমোশন করছে সেসব কোম্পানিদেরও কিন্তু অনেক বেনিফিট হচ্ছে, তারাও অনলাইন বিজনেসটাকে অনেক গ্রো করতে পারছে। প্লাস যারা হচ্ছে মেকআপ আর্টিস্ট বা এখন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে, তাদেরও একটা পার্ট টাইম একটা ইনকাম সোর্স হচ্ছে। সো আসলে এটা ভাইসি ভার্সাই কিন্তু অনেক মানে আমার অ্যাটলিস্ট মনে হয় যে কোনো না কিছু করার থেকে কিছু করা ভালো। তো যেহেতু প্যান্ডেমিকে আমরা ওরকম ক্লায়েন্ট পাচ্ছি না, বিয়ে বন্ধ বা প্রোগ্রাম গুলো বন্ধ হয়ে যাচ্ছে, সো কোনো না কোনো ওয়েতে আমরা কিন্তু অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকতেছি। সো এটা যেরকম যে ব্র্যান্ড গুলো আছে তাদের জন্য একটা স্কোপ যে তারা এই মেকআপ আর্টিস্টদেরকে কাজে লাগিয়ে তারা একটা বিজনেসের সোর্স করতে পারছে, প্লাস একটা মেকআপ আর্টিস্টেরও কিন্তু একটা ইনকামের সোর্স হচ্ছে। আপু কিছু কমেন্ট করে নি, আপনার ফ্যান ফলোয়ার্স অনেক কমেন্ট করেছে। আপনি আপনি লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে মারিয়া অ্যাজ অলওয়েজ, আমার ফেভারিট আপু। সুজানা নিগা আপু লিখেছে শুভেচ্ছা ও শুভকামনা। তানজিল শেখ মূল লিখেছেন ঠিক ডিয়ার, তোমার বিহেভিয়ারের জন্য তোমাকে এত লাইক করি। সালমা ইসলাম লিখেছে হাই আপু। থ্যাংক ইউ। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসতেছি, তার আগে আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই যে অনেক যেমন অনেক নিউকমাররা আছে যারা ইনফ্লুয়েন্সার
ক্যারিয়ারটাকে সেট আপ করতে চাচ্ছে, বা যারা নতুন করে আসছে বা ক্যারিয়ার মানে ক্যারিয়ার বলতে হচ্ছে এই অনলাইন বেস, তো তাদের উদ্দেশ্যে আপনি মানে কি বলবেন, যেটা একটু বাইরে ডিসিশন হবে? আমি দুইটা জিনিস একটু সিলেক্টিভ ভাবে বলবো। যেটা আমরা ফার্স্টেই বলেছি সেটা হচ্ছে ম্যানারিজম। ম্যানারিজমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার সোশ্যাল লাইফ যেটাই হোক না কেন, তুমি যেইভাবেই যে ওয়েতেই নিজেকে প্রেজেন্ট করো না কেন, তোমাকে একটা গুড ম্যানার্স হিসেবে তুমি নিজেকে প্রেজেন্ট করতে হবে। তুমি নিজেকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য যদি নিজের কোনো কি বলবো, নিজের ইমেজটাকে যদি তুমি লস করে ফেলো, সেটা তুমি খুব বেশি দিন সাস্টেইন করতে পারবা না। মানুষজন কিন্তু হয়তো বা একটা সমসাময়িক পছন্দ করবে বা সমসাময়িক তার তোমাকে ইম্পর্টেন্স দিবে, বাট ওটা বেশি দিন তুমি মার্কেটে সাস্টেইন করতে পারবা না। সো তোমাকে যদি লং টাইম এই মার্কেটে কাজ করতে হয়, সো তোমাকে অবশ্যই একটা ইথিক্স, একটা গুড ইমেজ, একটা অনেস্টি, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। সো তখন তুমি আস্তে আস্তে একটা সাকসেসফুল ইনফ্লুয়েন্সার বলো বা আমাদের ব্লগার বলো, সেটা হতে পারবা। আমি সবশেষে একটা কোশ্চেন করি, সেটা আমি র্যাপিড রাউন্ডে পরে করবো। আমি জাস্ট হঠাৎ কিছু প্রশ্ন করি, এত মন খারাপ থাকলে কি করা হয়? সরি, আমি আরেকবার বুঝিনি। আপু, মন খারাপ থাকলে কি করা? মন খারাপ থাকলে আমি অনেক বেশি গান শুনি, মুভি দেখি, তারপর series দেখি, ঘুরতে চলে যাই। মানে যে মন খারাপটা বা আমি যে জিনিসটার প্রতি আপসেট আছি সেটা আমি খুব তাড়াতাড়ি ভুলে যাব। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফেভারিট বই। ফেভারিট বই, বুক। বই, আমি খুব একটা বই পড়ার সময় পাই না, যদিও লাস্ট 4-5 ইয়ার্সে খুব একটা বই পড়িনি। বাট আমি ছোটবেলা থেকেই অনেক বেশি রূপকথা বা প্রিন্সেস স্টোরিজ যেগুলো বলে, সেগুলো আমি খুব পছন্দ করি। ইভেন আমি এখনো আমার একদম ডিজনি, তারপর হচ্ছে প্রিন্সেস, বারবি, এগুলো যত কার্টুন মুভিজ আছে আমি এখনো সেগুলো দেখি, কারণ আমার কাছে ওই ফ্যাসিনেটিং আমার গুলা। এখনো ডল জমা করতে ভালো লাগে। হ্যাঁ, তো আমার কাছে সেম, আমি যত এই টাইপের মুভিজ গুলো আছে আমার কাছে খুবই পছন্দ। এবং আমি এখনো আমাদের লাইফটাকে ওরকম রাজকথা বা রূপকথার মতো যেরকম ওইভাবে চিন্তা করতে পছন্দ করি। অনেক সিম্পল, অনেক অনেক কি বলবো, মানে মানে কোনো কমপ্লিকেশন ছাড়া মানুষ যেরকম ছিল ওই ধরনের একটা পরিবেশ আমি সবসময় চিন্তা করি। পরের প্রশ্ন চলে যাবো, আপু, যে স্বপ্নটা আপনার এখনো পূরণ হয়নি বা যে কাজটা আপনি এখনো চান যে সেটা আপনি করতে চান? স্বপ্ন, একটা খুব স্বপ্ন আছে, এটা বাংলাদেশে এখনো ক্রিয়েট হয়নি। সো এই জিনিসটা নিয়ে আমি একটু ইন্টারন্যাশনাল স্টেজে বা বাংলাদেশি ন্যাশনাল স্টেজে কাজ করতে চাই। আমি অলরেডি একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, সেটা হচ্ছে উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড। এটা 2021-এ হয়েছে। সেখানে হলো 17 জন উইমেন যারা লিডারশিপ দিচ্ছে বা অন্টারপ্রেনার্স বিভিন্ন জায়গায়, তারা হলো স্ট্যাবলিশড, অতটা ফেমাস না হলেও মোটামুটি তারা একটা সাকসেসফুল একটা কোম্পানি চালাচ্ছে বা সাকসেসফুল একটা কোম্পানিতে জব করছে। এরকম 17 জন ফিমেলকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম অনেক বড় ভাবে। তো এই জিনিসটা আমি আরো বড় স্টেজে নিতে চাই। এটা আমি এমন একটা প্রোগ্রাম করতে চাই যেরকম বাংলাদেশে মেরিল প্রথম আলো হয়, জাতীয় পুরস্কার হয়, এরকম একটা পুরস্কার বা এরকম একটা অ্যাওয়ার্ড স্টেজে আমি এই অ্যাওয়ার্ডটাকে নিয়ে যেতে চাই। আপনার এই ইনস্টিটিউটটা আপনি একটা আসলে অনেক বেশি ক্লাস করেন, বোঝা পড়ে আর আসলে অনেক কিছু ইন্সপায়ার করে যে অ্যাটলিস্ট একটা বাইরের সাপোর্ট আসলে কাইন্ড অফ। আপু, লাস্ট কোশ্চেন চলে যাবো, যে আপনার খুব পছন্দের মানুষটিকে বা যার কথা মানে বিপদে পড়লে মন খারাপ হলে যার কথা ফার্স্টে মনে পড়ে? পছন্দ অবশ্যই সবার আগে আমার মা। কারণ আমি আমার লাইফে যত প্রবলেমই হোক, যত ভাবে আপসেট থাকি বা যত কিছু থাকি, সবার আগে বকা দিতে হলেও মাকে ফোন দিই, আদর করতে হলেও মাকে ফোন দিই, প্রবলেমের সলিউশন করতে হলেও মাকে ফোন দিই।
সো মেবি শি ইজ দ্য মানে বেস্ট পার্সন ইন মাই লাইফ, যাকে আমি সবকিছু শেয়ার করতে পারি। আলহামদুলিল্লাহ। আপু প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে আমি সবাইকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হোয়াট ইজ লাইফ? আপনার মতে লাইফ? For me, life is very mysterious, but you have to live it because আমাদের লাইফ একটাই। এবং আমার মনে হয় যে এই একটা লাইফে আমরা আমাদের লাইফের বেস্ট ভার্সন গুলাকে আমরা এক্সপ্লোর করতে চাই। এবং আমার মনে হয় যে আমাদের এই যে ভার্সনস গুলার এগুলোর কোনো লিমিটেশন নাই। আমি চিন্তা করি না যে আমার লিমিটেশন এতটুকুই, আমি এর থেকে কিছু বড় কিছু করতে পারবো না। আমার মনে হয় যদি আমার ক্যাপাবিলিটি থাকে, আমি যদি প্রপার অনেস্টলি ড্রিম দেখি, আমি আমার ড্রিমটাকে ফুলফিল করতে পারবো। সো দেয়ার ইজ নো লিমিট অফ লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, তুমি পারবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। সুন্দর করে বুঝিয়ে বলছেন আপু। অনেক বিকাশ প্রশ্ন আপনাকে অনেক ভালো ভালো লিখছে, আমি কিছু সময় লিখে বলে ফেলি, বেশ না হলে মন খারাপ করবে। সাইমা আপু লিখেছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা কুকুর বসে আছে। কেমন আছো মারিয়া? লিখেছেন তোশিবা তানভীর। সাইমা আপু লিখেছে আই লাভ ইউর পার্সোনালিটি। সাকিবুর রহমান ভাইয়া লিখেছে লাভ ইউ মারিয়া আপু, চমৎকার উদ্দেশ্য। আপু সময় স্বল্পতার কারণে আমরা প্রোগ্রাম একদমই শেষ করবো, বাট তার আগে আপনি যদি ভিউয়ার্স এর কাছে বা অনলাইনে যারা নতুন করে কাজ করতে আসছেন তাদের ব্যাপারে যদি কিছু টিপস। ফার্স্ট অফ অল আমি ভিউয়ার্সদের জন্য বলবো যে কিছু ভিউয়ার্স আছে যাদের প্রতি আমাদের রিলেশনশিপ গুলা হচ্ছে হলো উইদাউট এনি মানে সেলফলেসলি, মানে তাদের প্রতি আমার কোনো স্বার্থ নাই, তারও আমাদের প্রতি কোনো স্বার্থ নাই, বাট তারপরও তারা আমাদেরকে ভালোবাসতেছে। এই ভালোবাসাটা অনেক পিওর এবং আমি এই জিনিসটাকে অনেক বেশি রেসপেক্ট করি ভিউয়ার্সদের, যে এই ভালোবাসাটা। কারণ আমি হয়তোবা 7 সমুদ্র তারা কোথায় আছে, অনেকে কানাডা, অনেকে আমেরিকা, অনেকে অন্যান্য জায়গা থেকে দেখছে, ঢাকার বাইরে অনেক জায়গা থেকে দেখছে, তাদের সাথে আমার কখনো দেখা হয়নি, কথা হয়নি, স্টিল তারা যে আমাকে জাস্ট দেখে, আমার সাথে লাইভে দেখে বা আমার প্রেজেন্টেশন দেখে বা আমার ইন্টারাকশন দেখেছে, তারা আমাকে একটা ক্লোজলি একটা ভালোবাসার জায়গা তৈরি করে দিয়েছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এটা আমার মনে হয় সবচেয়ে বড় জায়গা এবং সবচেয়ে বড় পাওয়া একটা ইনফ্লুয়েন্সারের জন্য বা একটা যারা হচ্ছে কাজ করছে এই সোশ্যাল মিডিয়াতে। এবং এই যে বললাম যে ভালো ভালো জায়গাটা ক্রিয়েট করার জন্য কিন্তু ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আমি সবাইকে বলবো। আমি ফার্স্টে ভিউয়ার্সদেরকে এবং বিশ্ব বাংলাকে অনেক অনেক থ্যাঙ্কস বলবো যে আজকের প্রোগ্রামটা দেখার জন্য, প্রোগ্রামকে আমাকে ইনভাইট করার জন্য। মেহনাজ, তোমাকেও অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি ভিউয়ার্সদের জন্য এটা বলবো আর ইনফ্লুয়েন্সারদের জন্য এটাই আমি আরেকবারও বলবো যে যেহেতু আমরা হচ্ছে এখনকার সোশ্যাল মিডিয়ার প্রজন্ম, আমাদের পরেই কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন তারা আমাদেরকে দেখেই আসবে। সো আমরা যদি একটা গুড ফুড স্টেপ এখানে রেখে যেতে পারি, আমাদের কাজ যদি তাদের ভালো লাগে, তারা কিন্তু আমাদেরকে দেখেই একটা আরো ভালো কাজ করবে। সো আমাদেরকে ওই ক্যাটাগরিটা বানিয়ে দিতে হবে যে দিস ইজ দ্য গুড ক্যাটাগরি, আমরা এই ক্যাটাগরিতে গেলে আমাদেরকে নিয়ে মানুষজন খারাপ কথা বলবে না, আমাদেরকে নিয়ে একটা খারাপ ইম্প্যাক্ট করবে না। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর যারা কমেন্টসে অনেকে দিচ্ছে আমাকে, আমি এখানে একটু একটু দেখতে পাচ্ছি, মারিয়া আপু লাভ ইউ লাভ ইউ। সো সবাইকে বলবো লাভ ইউ অল। মানে আমি মন থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু পজিটিভ একটা বার্তা আপনি আপনার আজকের ইয়াটা শেষ করলেন। আপু আপনাকে প্রথমে আমি সবচেয়ে বড় একটা থ্যাংক দিব যে আজকে আমাদেরকে সময় দেবার জন্য, কারণ এত ব্যস্ততা পর আমি জানি আপনি অনেক বাসার মধ্যে একটা লাইফ থেকে আবার এসেছেন, জয়েন করেছেন, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা প্রাপ্তি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো, তার আগে বলবো যে একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, একটা প্যান্ডেমিক টাইম যাচ্ছে, আমাদের সবার উচিত যে নিজে আগে ভালো থাকা এবং আমাদের আশেপাশে মানুষকে ভালো রাখা। সেই সাথে হচ্ছে আমরা প্রতিদিন অনলাইন থেকে টুকিটাকি কিনি, অর্থাৎ যে ডেলিভারি ম্যানটা আসে, আমরা যদি তাকে করে একটু সাহায্য করি সেটাও তার জন্য আসলে অনেক বড় একটা সাহায্য হবে। তো তাকে আসলে দাঁড়িয়ে মানে ওয়েট না করিয়ে তাকে একটু হেল্প করারও এটা আমাদের জন্য আসলে একটা ছোট প্রাপ্তি হতে পারে। আর আপু যেটা বলবো যে আমরা এখন যেটা করবো আপনার নেক্সট জেনারেশন কিন্তু আপনাকে একটু দেখে তারপরে শিখবে। তো এরকম একটা পজিটিভ বা আমরা যদি বলি ইতিবাচক একটা ভাইব নিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে এখানেই শেষ করতে চাই। আপু আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং আমাদের জন্য সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আবার কোনো নতুন অতিথি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।